নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 5টার 5 মিশালি শুরুতেই যে খবর তা হলো দিন বদল হচ্ছে না, কিন্তু সময় বদল হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সময় পরীক্ষা শুরু হওয়ার কথা সেই সময় কিছুটা এগিয়ে আনা হচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় বদল হচ্ছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকের ক্ষেত্রে যদি উচ্চ মাধ্যমিকের কথা বলা হয় আর মাধ্যমিকের কথা বলা হয়, উচ্চ মাধ্যমিক বেলা 12টায় শুরু হওয়ার কথা ছিল, যা শুরু হচ্ছে সকাল 9:45-এ। আর মাধ্যমিক সকাল 11:45-এর বদলে শুরু হবে সকাল 9:45, অর্থাৎ নতুন সূচি অনুযায়ী মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সকাল 9:45-এ শুরু হবে। প্রশাসন আর পর্ষদ সংসদ বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু এই সময় এগিয়ে আনার পিছনে কারণ কি জানবো। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, দেখো, মূলত পর্ষদ এবং সংসদের তরফে দাবি যে ছাত্রছাত্রীদের সুবিধার্থেই পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হলো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষার সময়সীমা এগিয়ে আনা হয়েছে। কিছুক্ষণ আগে মাধ্যমিক পরীক্ষার সংশোধিত সূচি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত পরীক্ষা হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে, কিন্তু পরীক্ষার সময়সীমার পরিবর্তন করলো মধ্যশিক্ষা পর্ষদ। সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত হবে মাধ্যমিক পরীক্ষা। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক, 12ই ফেব্রুয়ারি শেষ। আর অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা পরিবর্তন করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষাও সকাল 9:45 থেকে দুপুর 1টা পর্যন্ত নেওয়া হবে। এই মর্মে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগেই নির্দেশিকা জারি করেছে। কিছুক্ষণ আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই নির্দেশিকা জারি করা হয়েছে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠক করে, তারপরেই এবং প্রশাসনের সঙ্গে বৈঠক করে তারপরেই এই সময়সীমার পরিবর্তন করেছে দুই বোর্ড। অর্থাৎ দিন বদল নয়, কিন্তু সময় বদল হচ্ছে। সময় বদল হচ্ছে, এগিয়ে আনা হচ্ছে সময়। 12টা বা 11:45 নয়, এবার থেকে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওই একই দিনে নির্ধারিত দিনে হবে। পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই, পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবেই শুরু হবে সকাল 9:45-এ। রাম মন্দির উদ্বোধন বা রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন ধার্য করা হয়েছে 22শে জানুয়ারি। সেই 22শে জানুয়ারি হাফ ডে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, হাফ ডে অর্ধ দিবস ছুটি। 22শে জানুয়ারি হাফ ডে ছুটি। সেকেন্ড হাফ অর্থাৎ দুপুর 2:30টার পর থেকে কেন্দ্রীয় সরকারি অফিস শুরু হবে। আরো জানবো এই নির্দেশিকার বিষয়, আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির রয়েছেন। আবির, আগামী 22শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সমস্ত অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হলো। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং 22শে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিসে এই হাফ ডে ছুটির কথা ঘোষণা করে নোটিফিকেশন জারি করেছেন। তুমি জানো যে রাম মন্দিরের উদ্বোধন এবং বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠান অনুষ্ঠান 16ই জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। মূল অনুষ্ঠানটি হবে হচ্ছে আগামী 22শে জানুয়ারি। সেদিন নির্দিষ্ট তিথি মেনে দুপুর 12:30টায় বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠান, পুজো অর্চনা শুরু হবে এবং চলবে দুপুর 2:30 পর্যন্ত। তাই এই অনুষ্ঠান উদযাপন করতে সেদিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি থাকবে বলে সরকারি নির্দেশিকায় উল্লেখ করে দেওয়া হয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন, স্বাভাবিকভাবেই অনুষ্ঠানকে গোটা দেশে প্রচার করা হবে এবং সে কারণে অযোধ্যা থেকে সরাসরি সেই অনুষ্ঠান দূরদর্শন এছাড়া বিভিন্ন টিভি চ্যানেল সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করা হবে বলে নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে। ধন্যবাদ আবির। আর তার আগে স্ট্যাম্প ডাক টিকিট, রাম মন্দিরের স্মারক, সেই ডাক টিকিট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ডাক টিকিট মূলত 6টি ডাক টিকিট প্রকাশ হলো। একটি রাম মন্দির, গণেশ, হনুমান এবং জটায়ুরও টিকিট প্রকাশ হলো। ডাক টিকিটে রাম মন্দির থাকছে, সূর্য, সয়াজি নদী এবং মন্দিরের আশপাশের মূর্তিগুলোও চিত্রিত করা হচ্ছে। এবং ডাক টিকিট, এই রাম জন্মভূমি মন্দিরের স্মারক ডাক টিকিট আর ডাক টিকিটগুলি নিয়ে একটি বই, যে বই প্রকাশ করলেন প্রধানমন্ত্রী। ये टिकट सिर्फ कागज का टुकड़ा नहीं है, ये टिकट सिर्फ कोई आर्ट वर्क नहीं है। पंच तत्व की हमारी जो फिलॉसफी है, इसका एक मिनिएचर रूप प्रभु राम के माध्यम से दर्शाया गया है। इस काम में डाक विभाग को राम जन्मभूमि तीर्थ क्षेत्र ट्रस्ट के साथ साथ संतों का भी मार्गदर्शन मिला है। सभी देशवासियों को
इन विशेष स्मारक पोस्टल स्टैम्प के लिए बहुत बहुत बधाई। কিন্তু এই অসম্পূর্ণ মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা নিয়ে সরব পুরীর শঙ্করাচার্য, সে খবর আপনাদের আগেই দেখিয়েছি। এবং শুধুমাত্র পুরীর শঙ্করাচার্য নন, এই অসম্পূর্ণ রাম মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা নিয়ে সরব মহন্ত, তারকেশ্বরের মহন্ত। শাস্ত্রমতে অসম্পূর্ণ মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা করা যায় না বলে মত মহন্তর। এখনো পর্যন্ত পাইনি বাবা। এর আগে কাশী বিশ্বনাথ মন্দির উদ্বোধনের সময় এসেছিল, কিন্তু রাম মন্দির উদ্বোধনে কোনো আমন্ত্রণপত্র এখন আমার কাছে আসেনি। এই মুহূর্তে আসলেও যেতে পারবো না। নিমন্ত্রণ আসলেও যেতে পারতেন না? আমি তো সনাতন ধর্মের বাইরে যেতে পারি না। ধর্ম যা নির্দেশ করেছে সেই অনুযায়ী চলতে হবে। আমি এইভাবে এই ক্ষেত্রে কোনো ব্যক্তিগত মত দিতে চাই না। তবে সনাতন ধর্মকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না। সনাতন ধর্মকে মেনেই চলতে হবে। চোখে দেখাই যাচ্ছে, সকলেই দেখছেন যে মন্দির পুরোপুরি তৈরি হয়নি, বাকি আছে। হয়তো শাস্ত্রে কোথাও লেখা নেই, মানে তৈরি হয়নি মূর্তি প্রতিষ্ঠা, এরকম কোথাও লেখা নেই। এর আগে প্রধানমন্ত্রীকে নিশানা করেন পুরীর শঙ্করাচার্য। यथास्थान प्रतिष्ठित हों आवश्यक है, लेकिन शास्त्र सम्मत विधि निषेध का अनुपालन करके ही उनकी प्रतिष्ठा हो। उस विधि निषेध का अनुपालन करना ही प्रधानमंत्री, राष्ट्राध्यक्ष आदि का दायित्व है। उस विधि का अतिक्रमण करके अपने नाम कमाने का प्रयास करना, भगवान से विद्रोह लेना है, हनुमान जी के गधे का पात्र अपने को बनाना है, चकनाचूर होने का मार्ग प्रशस्त करना। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। 22শে জানুয়ারি সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে সম্প্রীতি মিছিলের বিরোধিতা করে হাইকোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্টের অনুমতি মিলছে, হাইকোর্টের কোনো আপত্তি নেই। শুভেন্দু অধিকারীর মামলায় ধাক্কা, সম্প্রীতি মিছিলে হাইকোর্ট অনুমতি দিচ্ছে। সম্প্রীতি মিছিলে কোনো আপত্তি নেই, কোথাও সমস্যা নেই, জানিয়ে দিল হাইকোর্ট। তবে সম্প্রীতি মিছিলের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর হাইকোর্টের অনুমতি যখন মিলল সম্প্রীতি মিছিল নিয়ে, তা নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গেছে। কোর্ট একটা ঠাসিয়ে থাপ্পড় মেরেছে, ঠাসিয়ে থাপ্পড়, যে এই সমস্ত রাজনীতি এখানে হয় না। মিছিল হবে, কেন্দ্রীয় বাহিনীর কোনো রকম প্রয়োজন নেই, রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ তারাই যথেষ্ট। অর্থাৎ বাংলার মাটি, বাংলার মা মাটি মানুষ, তারা ঐক্যের পক্ষে, সংহতির পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিন হাঁটবেন। আর কোর্ট বিজেপিকে বলে দিল যে কোনো অবস্থায় তাদের এই অন্যায় দাবি, জনবিরোধী দাবি, সেগুলো বরদাস্ত করা হবে না। 550 বছরের একটা দীর্ঘতম চলা আন্দোলন, 3.5 লক্ষ মানুষের মৃতদেহের উপরে দাঁড়িয়ে যখন ভারতবর্ষ নিজের অস্মিতা, নিজের বহমানতা, নিজের আত্মপ্রতিষ্ঠাকে খুঁজে পাচ্ছে, তখন একটা প্ররোচনামূলক মিছিল তৈরি হলো। সেখানে কি বলা হচ্ছে? সম্প্রীতি। তাহলে রাম কি সম্প্রীতি বিরোধী? আমি কোর্ট নির্ভর রাজনীতি করি না। আমরা আমাদের যা রাজনৈতিক অবস্থান ছিল সেখানে আমরা দাঁড়িয়েই আছি। আদালতের যে অবস্থান, আদালতের কাছে আমরা মনে করছি এই মিছিলের একমাত্র উদ্দেশ্য হলো বিভাজনের রাজনীতি। শিয়ালদা দক্ষিণ শাখায় যারা যাতায়াত করেন, তাদের মধ্যে যাদের যাদবপুর স্টেশন থেকে টিকিট কাটতে হয়, তারা হাড়ে হাড়ে জানেন কি অবস্থা, টিকিটের জন্য লম্বা লাইন। যারা জানেন না তারা ভাবেন এত লম্বা লাইন কেন, কাউন্টার কি কম পড়িতেছে? দেখাবো কেন সমস্যা, কোথায় সমস্যা। বিরতির পর সঙ্গে থাকুন। দেখুন যাদবপুর স্টেশনের ছবি। যাদবপুর স্টেশন, লাইনের উপর দিয়ে পার হচ্ছেন, পার হয়েই চলেছেন, তাড়াহুড়ো করে পার হচ্ছেন। কেন জানেন? কারণ এই এপাশে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই লাইন পার হয়ে আসতে হয় 1 নম্বর প্ল্যাটফর্মে। তার কারণ 2 নম্বর প্ল্যাটফর্মে
টিকিটের কাউন্টার, এই যে টিকিট ভেন্ডিং মেশিন সেটা কিন্তু বন্ধ। অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে যে কাউন্টার, সেই টিকিটের কাউন্টার নেই, বন্ধ দীর্ঘদিন ধরে। তাই 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কেটে আবার লাইন পার হয়ে আসতে হয় এই 1 নম্বরে। দিনের পর দিন এতে বিপদের ঝুঁকি থাকছে, কারণ তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, তাড়াহুড়ো করে আসতে হচ্ছে, সেইভাবেই লাইন পার হতে হচ্ছে, সময় লাগছে অনেক। যাদের নিত্য যন্ত্রণা তারা কি বলছেন শুনুন। এই কাউন্টারে ডিজিটাল মেশিন থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই মেশিনটিকে বন্ধ করে বয়স্ক বৃদ্ধা প্রতিবন্ধী মানুষকে রেল লাইনের ওপারে গিয়ে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হচ্ছে। ওপারে একটাই কাউন্টার, কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, কিন্তু কাউন্টারের মধ্যে টিকিট পাওয়া যাচ্ছে না। অনেক সময় অ্যাক্সিডেন্টও দেখা গিয়েছে। জীবনের ঝুঁকি তো অবশ্যই থাকে। এই যে সমস্যা, যারা ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং সহ একাধিক রুটের ট্রেন ধরতে যান, সমস্যা কেন না 2 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার বন্ধ। টিকিট কাটার স্বয়ংক্রিয় যন্ত্র কিন্তু বসানো হয়েছিল, যাতে এই লাইন এড়াতে না হয়, বারবার করে লাইনের এপাশে ওপাশে না যেতে হয়। লাভের লাভ কিছুই হয়নি, শর্টকাটে লাইন পেরোতে হচ্ছে, তার কারণ সময় নেই হাতে। কাউন্সিলর কি বলছেন শুনুন। ওটা কাউন্টারের জন্যই ঘর করা হয়েছিল, ওটা আর খুললো না বলে 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 রেলের কান বন্ধ। শুধু তাই নয়, অ্যানাউন্সমেন্টও হয় না। একবার গেলাম, বললো স্যাটেলাইট অ্যানাউন্সমেন্ট হবে, আপনারা অপেক্ষা করুন। সেই অপেক্ষা আজ প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল। এর মধ্যেই ঠিক করেছি ওখানে অবস্থানে বসবো, গণস্বাক্ষর করে এগুলোকে যাতে খোলা হয় এবং এটাকে যাতে ঠিক করা হয় সাবওয়েটাকে, তার জন্য সচেষ্ট হব। আর রেলের সাফাই, নর্থ সাইড বুকিং কাউন্টারটি ছিল, সেই কাউন্টারটাতে আমাদের যেটা অকুপেন্সি পজিশন ছিল অত্যন্ত পুয়ার। মানে সারাদিনে হয়তো 10টা বা 12টা টিকিট লোকে নিতেন। যাত্রীরা এই দিক দিয়ে টিকিট নেন বলেই আমাদের এখানে মোর দ্যান 1 or 2 কাউন্টার সেখানে খোলা আছে, সেই জন্য এটা বন্ধ রাখতে হচ্ছে। আর লোকে তো আমরা চাইবো সবসময় ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। শেখ শাহজাহান সরবেরিয়ার বাড়ি, সরবেরিয়া না, শুধু সরবেরিয়া না, সন্দেশখালীর বেতাজ বাদশাহ কোথায়? 13 দিন হয়ে গেল। এই যে এদের দুজনকে দেখতে পাচ্ছেন না, এরা দুজন বসে আছেন কেন জানেন? ওই দেখুন, একদিকে ক্লোজ সার্কিট ক্যামেরা, সেই ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটর হচ্ছে বাড়িতে, শেখ শাহজাহানের বাড়িতে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে। ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে, তার যে মার্কেট, সেই মার্কেটে, শেখ শাহজাহানের নামে মার্কেট, ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে তার 2টো ইট ভাটাতেও। কোথায়? ক্যামেরার চোখে ধরা না পড়লেও মানুষের চোখে তো ধরা পড়তেই পারে, তাই তার পাশাপাশি বসানো হয়েছে পুলিশ পিকেটও। পাঁচই জানুয়ারি ইডির অভিযানে ধুমধুমার, তারপর থেকেই বেপাত্তা সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। এরই মধ্যে জল্পনা ছড়ায় বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন তৃণমূল নেতা। শেখ শাহজাহান কোথায়? খুঁজে পায়নি পুলিশ। মঙ্গলবার হাইকোর্ট নির্দেশ দেয় সিসি ক্যামেরা বসিয়ে নজরদারি চালানো। সেই মতোই বুধবার বসানো হলো মোট 10টি সিসি ক্যামেরা। তৃণমূল নেতার বাড়িতে 3টি, ইটভাটায় 3টি এবং শাহজাহানের নামে যে বাজার সেখানে 4টি। শেখ শাহজাহান কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনই দাবি পুলিশের। তার পরিবার, তার ভাই আলমগীর বলছেন সন্দেশখালী ছেড়ে তিনি যাননি। বিধায়কও বলছেন তিনি সন্দেশখালীর মাটি ছেড়ে অন্য জায়গায় যাওয়ার পাত্র নয়, অর্থাৎ তিনি এলাকায় আছেন। তাহলে পুলিশ কেন পাচ্ছেন না? তার জন্য হাইকোর্টের নির্দেশে এলাকায় সিসিটিভি বসলো। সন্দেশখালীর সরবেরিয়ায় আকুঞ্জিপাড়ায় বাড়ি শাহজাহানের। একই জায়গায় তৃণমূল নেতার 3 ভাইয়ের বাড়ি। এর মধ্যে শাহজাহানের বাড়িতে 2টি এবং তার এক ভাই সিরাজের বাড়িতে একটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ঠিক এটা হচ্ছে শেখ শাহজাহান মার্কেট। এখানেও 4টি সিসিটিভি ক্যামেরা, তার অন্যতম, অর্থাৎ এই রাস্তা দিয়ে আসলেই এখানে একটি সিসিটিভি ক্যামেরা।
ইটভাটার যে অফিস, এখান থেকে তার যাওয়ার রাস্তা, সেখানে তার গতিবিধি জানার জন্যই একেবারে এখানেও একটি ক্যামেরা লাগানো হয়েছে। বুধবার শেখ শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসালো পুলিশ। এদিনই শাহজাহানের ভাই আলমগীর তাঁর বাড়িতে সিসি ক্যামেরা লাগান। তিনি নাকি নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই সিসি ক্যামেরা। সিসিটিভি পুলিশ লাগানোর আগে আমি নিজেই আমার বাড়িতে আমি একটা ক্যামেরা লাগিয়েছি। আমরা প্রতিদিন বাড়ির বাইরে বেরোতে গেলে পুলিশের কৈফিয়তের মুখে পড়তে হচ্ছে, কোথায় যাবেন, কখন ফিরবেন, সবকিছু মিলিয়ে মোটামুটি গৃহবন্দী অবস্থায় আমরা পরিবার যারা আছি আমাদের পরিবার নিয়ে। জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। 5ই জানুয়ারির ছবি মনে পড়ছে, এই ছবিটা মনে পড়ছে। এখানে মিডিয়াও আক্রান্ত হয়েছিল। হ্যাঁ, আমার সহকর্মী, তাকেও মারধর করা হয়েছিল, তাদের মারধর করা হয়েছিল, ক্যামেরা ভাঙা হয়েছিল। কেন না, তারা খবর করতে গিয়েছিল। আর সেদিন ইডি আধিকারিকরা যখন গিয়েছিলেন, যখন সিআরপি গিয়েছিলেন, দেখুন বাড়ি পৌঁছে সবে ডাকাডাকি করেছেন, আধ ঘন্টা পাওয়া যায়নি। যখন তালা ভাঙতে গিয়েছেন, তারপরে মানুষ, এত মানুষ শেখ শাহজাহানের অনুগামী, এরা কি এমনি এমনি এসেছেন? না, এমনি এমনি আসেননি। আসলে শেখ শাহজাহান এদের কাছে মাসিয়া সাজার চেষ্টা করে এসেছেন দিনের পর দিন, এদের কাছে রবিনহুড সাজার চেষ্টা করে এসেছেন দিনের পর দিন। কারণ তার শেল্টার দরকার, তার তো প্রোটেকশন দরকার, তাই তার প্রয়োজনের সময় এরা প্রোটেকশন দিয়েছেন, ভাইজানকে বাঁচাতে এসেছেন। কেন বলুন তো? কারণ এই শেখ শাহজাহান তার ইটভাটার মধ্যে শিশু শিক্ষা কেন্দ্র খুলেছেন, স্বাস্থ্য কেন্দ্র খুলেছেন, গরিবের রবিনহুড সাজার চেষ্টা করে এসেছেন। নিজের কালো টাকা, যে টাকা তিনি গরিবদের থেকেই লুট করেছেন, সেই টাকার ছিটে ফোঁটা দিয়ে কিছু অন্তত করে তাদের হাতে রাখার চেষ্টা করেছেন। শিশু শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, আর কি কি করেছেন রবিনহুড সাজার জন্য। জিয়াউল প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন জিয়াউল, গরিবের মাসিহা সাজার জন্য, রবিনহুড সাজার জন্য শেখ শাহজাহান কি কি করেছেন? অর্থাৎ তার যে ইটভাটা রয়েছে, সেই ইটভাটায় রয়েছে সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ হেলথ সেন্টার, একটি শিশু শিক্ষা কেন্দ্র, একটি পাঠাগার এবং এখানে রয়েছে একটা প্রাথমিক বিদ্যালয় এবং তার পাশে রয়েছে বাচ্চাদের খেলাধুলা অর্থাৎ এন্টারটেনমেন্ট করার জন্য সেখানে একটি চিলড্রেন পার্ক। সবটাই করেছে, কিন্তু গত 5 তারিখে এই যে একেবারে ইডি আধিকারিকরা যখন তার বাড়িতে যায়, সেখানে হাজার হাজার মানুষ সংবাদ মাধ্যম এবং ইডি আধিকারিকদের উপর হামলা করে এবং তার একটাই বক্তব্য দিচ্ছিলেন যে যদি শেখ শাহজাহানকে সন্দেশখালীর মাটি থেকে নিয়ে যেতে হয় তাহলে 10,000 মানুষের বুকের উপর দিয়ে ইডি আধিকারিকদেরকে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই যে একেবারে গরিবদের প্রচুর সম্পত্তি, প্রচুর গরিবের কাছ থেকে কেড়ে নেওয়া, অর্থাৎ আদিবাসী সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জমি, বিঘের পর বিঘে জমি কেড়ে নেওয়া এবং সেই জমি যে কেড়ে নেওয়া তার থেকে কিছু অংশ আবার গরিবদেরকে ফিরিয়ে দেওয়া, অর্থাৎ তাদের কাছে হিরো হয়ে থাকা, তাদের কাছে রবিনহুড হয়ে থাকা। তার জন্যই তার ইটভাটায় প্রায় সেখানে 300-400 শ্রমিক থাকে, তাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্যই সেখানে তৈরি করা হচ্ছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, একটি স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, চিলড্রেন পার্ক, সবই করা হয়েছে গরিবদের। সবাই জানে যে গরিবদের পাশেই শেখ শাহজাহান ভাই রয়েছে। অর্থাৎ এই গরিবের একদিকে অর্থ, তার গরিবদের সম্পত্তি কেড়ে নিয়ে অন্যদিকে গরিবদের কিছু বাচ্চাদেরকে ছিটে ফোঁটা দেওয়া। অর্থাৎ তেমনই দেখা গেল এই সন্দেশখালীর মাটিতে, অর্থাৎ সন্দেশখালী ইটভাটা রয়েছে, সেখানে একের পর এক স্কুল, স্বাস্থ্য কেন্দ্র, শিশু শিক্ষা কেন্দ্র, চিলড্রেন পার্ক সবই করা হয়েছে গরিবদের জন্য। ফলে তার জন্যই এই এত মানুষ এই শেখ শাহজাহানের হয়েই যাদের জন্য করা তারা কি বলছেন শুনুন। 5 জন টিচার আছে, হ্যাঁ, 150-র উপর ছাত্রছাত্রী। যদি ভাই এটা অন্য একটা স্কুলের মাধ্যম দিয়ে পরীক্ষা দেয়, কারণ আমাদের তো সেইভাবে সরকারি অনুমোদনটা নেই। প্রাইমারি স্টেজে যেসব হেলথের যে ব্যাপারগুলো সেগুলো এখান থেকেই, ধরুন এই যে এটা রয়েছে হেলথ সেন্টার রয়েছে, এটা রয়েছে পার্ক, একজন ভাটায় যারা কাজ করে তাদের জন্য, বাইরের আশেপাশে তাদের জন্য, কারণ এই ধারে বাড়ির মধ্যে কোনো স্কুল নেই, কাছাকাছি কোনো স্কুল নেই। হ্যাঁ, পার্কও আছে। কি করে সেখানে বাচ্চারা? বাচ্চারা খেলে, স্কুল যখন ছুটি হয় তখন খেলে। আমরা গরিব মানুষ কাজ করি, খাই দাই, বাচ্চারা এখানে পড়াশোনা। এখানে স্কুল নেই পাশাপাশি? না। এখানে খাবার মিড ডে মিল দেয়? হ্যাঁ। পড়া হয়? হ্যাঁ। পড়ায়? কখন পড়ায়? সকালে? হ্যাঁ, 7টার দিক। কজন ম্যাডাম রয়েছে?
5 জন মনে হয়। সব বন্দোবস্ত করা আছে, তাহলে ভাইজানের গায়ে হাত পড়লে তারা ছেড়ে দেবেন? ভাইজানকে যদি ইডি ধরতে আসে তারা ছেড়ে দেবেন? ছাড়বেন না, তার ফল তো দেখেছেন। সেটা ছিল শুক্রবার 5ই জানুয়ারি। তো এই ছিল রেশন দুর্নীতির খবর। এবার একবার শিক্ষক নিয়োগ দুর্নীতির খবরে নজর রাখতেই হবে, তার কারণ এই যে দেখছেন 4টে উইন্ডো করে আপনাদের দেখাচ্ছি। আজ সকাল থেকে ইডির তৎপরতা। প্রসন্ন রায়, ইডির র্যাডারে প্রসন্ন রায়, সেই প্রসন্ন রায় সিবিআই যাকে গ্রেপ্তার করা 1.5 বছরের মধ্যে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন প্রসন্ন রায়, তার লেনদেনের হিসেব দেখার জন্য নিউ টাউনে তার বলাকা আবাসনে তার ফ্ল্যাট, তার অফিস, তার ঘনিষ্ঠ প্রদীপ সিং তার ফ্ল্যাটে, রোহিত ঝা তার আরেক ঘনিষ্ঠ পরিবহন ব্যবসায়ী রোহিত ঝা মুকুন্দপুরে তার বাড়িতেও ইডি আজ রেড করে। আর এইখান থেকে এক অদ্ভুত নতুন তথ্য উঠে এলো। ভালো আবহাওয়া, ভালো দিন আছে, বেশ মাঝে মধ্যে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, কুয়াশা রয়েছে, মেঘলা আকাশ, জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। তাহলে আসুন একটু বাগান বাড়ি দেখি, প্রসন্ন রায়ের বাগান বাড়ি। এই দেখুন, পাথরঘাটায় প্রসন্ন রায়ের বাগান বাড়ির হদিশ মিলল। এর আগে অনেক সম্পত্তির হদিশ মিলেছে, আর এবার বাগান বাড়ির হদিশ মিলল। কেমন সে বাগান বাড়ি, কত কাঠা জমির উপরে, কবে কিনেছিলেন, নাকি নিজেই বানিয়েছিলেন জমি কিনে? উজ্জ্বল প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন উজ্জ্বল? দেখো, প্রথমে বলি যে কাঠায় নয়, হিসেবটা হবে বিঘে। তার কারণ আজকে তাকে জেরা করছে ইডি সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যে তাকে জেরা করে তথ্য পাওয়া গেল যে নতুন একটি সম্পত্তি অর্থাৎ পাথরঘাটা, এখন সেখানে গিয়ে দেখা গেল একটি বাগান বাড়ি, বিরাট অঞ্চল জুড়ে কয়েক বিঘা জমির উপর সেই বাগান বাড়ি। শুধুমাত্র সেখানেই নয়, সূত্রের খবর যে এখানে আরও বেশ কয়েকটি একই পরিমাণ বা তার চাইতে বেশ কিছু বেশি বিঘা জমি রয়েছে, এবং সেই জায়গাতেই যত রহস্যের কেন্দ্রবিন্দু। মাঝে মধ্যেই সেখানে কয়েকটি গাড়ি ঢুকতো, বড় বড় গাড়ি, এবং কয়েক ঘন্টা পর সেই গাড়ি বেরিয়ে আসতো। কারা সেই গাড়িতে থাকতো, কি আলোচনা হতো, যারা যেতেন তারা কারা, এই সব তথ্য পেতে ওই বাগান বাড়ির যে কেয়ারটেকার তার যে মোবাইল, সেই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে বেশ কিছু তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে, এবং একই সঙ্গে ওই যে বাগান বাড়ি, সেই বাগান বাড়ির মধ্যে কিন্তু অনেক রহস্য লুকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে। এই তো বাগান বাড়ি উজ্জ্বল, এই তো বাগান বাড়ি, যে বাগান বাড়ির ছবি দেখছি। না জানি আরো কত বাগান বাড়ি, কত বিঘে জমি বেরোবে। এই নতুন করে তদন্ত শুরু করেছে র্যাডারে প্রসন্ন রায়।